সো আমরা তাহলে হচ্ছে গ্রাফের যে মানে পজিশন চেঞ্জিং, গ্রাফ শিফটিং বলে যেটাকে, সেটা নিয়ে সেটা দেখি, সেটার রিয়েল কেস সিনারিও দেখি। আমি স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলছিলাম, সেটা রিয়েল কেস সিনারিও দেখি। যেমন বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রে ধরো যে তোমার 0 0 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত তুমি পেয়ে গেছো। সেটা হচ্ছে ধরো যে ব্যাসার্ধটা এ, তাহলে এইটা ইকুয়েশনটা হচ্ছে x² + y² = a²। এটা তুমি পেয়ে গেছো। ফার্স্ট অফ অল এখানে x আসলে x না, এখানে হচ্ছে x মানে হচ্ছে x - 0 আর y মানে হচ্ছে y - 0² = a²। ঠিক আছে? সো এই x - 0 এটা কাকে ইন্ডিকেট করতেছে জানো? এই x - 0, এইটার ভ্যালু যখন 0, x - 0 = 0, তখন সেটা ইন্ডিকেট করতেছে তোমার y অ্যাক্সিসকে বা y অ্যাক্সিসের সমান্তরাল যে কোনো রেখাকে x দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারণ যেহেতু y অ্যাক্সিসের সমান্তরাল। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি y দিয়ে রিপ্রেজেন্ট করার কোনোই সুযোগ নাই, কারণ দেখো এই রেখাটার y এর ভ্যালু কত হবে আমি জানি না। y এর ভ্যালু সবসময় বৃদ্ধি পাচ্ছেই। আমি জাস্ট জানতে পারি এই রেখাটার x এর ভ্যালু কত হবে, তাই না? সো y রেখার সমান্তরাল যে কোনো রেখাকে, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখাকে অ্যাকচুয়ালি প্রকাশ করা হবে x দিয়ে, আর x অক্ষের সমান্তরাল যে কোনো কিছুকে বা x অক্ষকে প্রকাশ করা হবে কি, y দিয়ে, তাই না? আচ্ছা, একটু একটা পোকা জ্বালাচ্ছিল, একটু ঝামেলা করতেছিল। আচ্ছা, সো y - 0 = 0, এই রেখা মানে এই পার্টটা যদি 0 হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি y অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, আর এই পার্টটা যদি 0 হয় তাহলে সেটা x অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। এবং দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যাও প্রধান দুইটা যে অ্যাক্সিস, ঠিক আছে, যেই দুটাকে বেস করে আমি এক্স ওয়াই এইসব বলতেছি, সেই দুটাই কিন্তু আমার চলে আসছে, একটু আড়ালে আবডালে। ঠিক আছে, একটু আড়ালে আবডালে সেই দুটাই কিন্তু চলে আসছে। এখন মজার বিষয়, তুমি যদি এই বৃত্তটাকে পজিটিভ দিকে 4 ঘর সরাইতে চাও, তাহলে তুমি কি বলবো? আচ্ছা ভাই, এক্সের সাথে 4+ করে দিই। এটা তো আমরা মানে আগের ক্লাসেই দেখছি যে 4+ করলে আসলে ডান পাশে সরবে না, বাম পাশে সরবে। 4+ করলে কি সরবে? ডান পাশে সরবে না, বাম পাশে সরবে, তাই না? আচ্ছা, কারণ কি? দেখো এই রেখাটা দেখো, x ধরো y আছে, তার মানে বিন্দুগুলা কী কী দেখো, 0, 0, 1, 1। এখন তুমি যদি এক্সের সাথে 4+ করে দাও, তাইলে এখন বিন্দুগুলা কী হবে? y যখন 0 তখন x হবে -4, -4, 0। তারপর হচ্ছে এটা যদি -3 হয় তাহলে y এর ভ্যালু হবে কি 1, তাহলে -3, 1। সো তুমি x অক্ষ বরাবর যদি তুমি 4 ঘর সরাইতে চাও, তাহলে তোমার x এর সাথে যোগ করে দিলে অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তুমি অলরেডি 4 বৃদ্ধি করে রাখছো। সো সেইটাকে নিউট্রাল করতে x এর ভ্যালু 4 কমে যাবে উল্টা। দেখো 0, 0 ছিল, ওই 4+4টাকে নিউট্রালাইজ করতে x এর ভ্যালু আরও 4 কমে গেছে। 1, 1 ছিল, ওই 4কে নিউট্রালাইজ করতে x এর ভ্যালু আরও 4 কমে গেছে। সো ধরলাম তুমি এই বৃত্তটাকে ধরে নিয়ে 4 ঘর ডান পাশে দিয়ে দিবা, আর ধরলাম তুমি এটাকে ধরে নিয়ে 5 ঘর নিচে নামাই দিবা বৃত্তটাকে ধরে নিয়ে। তাহলে বৃত্তটার কেন্দ্রের ক্ষেত্রে কাহিনীটা কী হয়েছে দেখো। কেন্দ্রটা ফার্স্টে 4, 0 পয়েন্টে গেছে, 4 ঘর সরাইছো ডান পাশে, পুরো বৃত্তটাকেই সরাইছো, তার মানে কেন্দ্রকেও সরাইছো। আর তারপরে 5 ঘর নিচে নামছে, তার মানে এটা এখন 4, 0 ছিল, 4, -5 পয়েন্টে এসে পৌঁছেছে কেন্দ্রটা। তাহলে বৃত্তটা তুমি যে এই যে সুইচ করলা, তাহলে বৃত্তটার ফাইনাল মানে অবস্থানটা কোথায়? বৃত্তটার ফাইনাল অবস্থানটা অনেকটা এই জায়গায় চলে আসছে। সো আমরা একটা বৃত্তকে এভাবে মূল বিন্দুতেই এঁকে পরে সরায়, বা বেস যেটা মূল বিন্দুতে বৃত্ত,
সেটা একে পরে হচ্ছে এরকম মুভমেন্ট করানোর মাধ্যমে অন্য বিন্দুতে কেন্দ্র বানাইতে পারি, সমস্যা তো নাই। আচ্ছা, তুমি যদি এক্স অক্ষ বরাবর 4 ঘর সরাইতে চাও, এক্স অক্ষ বরাবর মানে হ্যাঁ এক্স অক্ষ বরাবর 4 ঘর সরাইতে চাও, তাইলে হচ্ছে তোমার একটু চিন্তা করো। তুমি অ্যাকচুয়ালি এইটাও কিন্তু মূলবিন্দুগামী বৃত্ত বলা যায়, কিন্তু তখন অ্যাক্সিস দুইটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। অ্যাক্সিসটা হচ্ছে এইটাকে 4 ঘর সরায় তুমি যে অ্যাক্সিস পাইছো, আর এই যে এইটাকে 5 ঘর নিচে নামায় তুমি যে এই অ্যাক্সিস পাইছো। সো এই দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু এটা এখনও মূলবিন্দুগামী বৃত্ত। তাই না? এই দুটো অ্যাক্সিসের সাপেক্ষে এটা কিন্তু এখনও মূলবিন্দুগামী বৃত্ত, তবে অ্যাক্সিস দুটো চেঞ্জ হয়ে গেছে। ধরলাম যে অ্যাক্সিসটা হচ্ছে ক্যাপিটাল এক্স অ্যাক্সিস এবং ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস। তাইলে আমরা আগে বলতেছিলাম স্মল এক্স স্কোয়ার প্লাস স্মল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন কি বলবো? এখন কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট এই যে অ্যাক্সিস দুইটা চেঞ্জ হয়ে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হয়েছে। এখন আমরা বলবো ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন কথা হচ্ছে ক্যাপিটাল এক্স জিনিসটা কি? ক্যাপিটাল এক্স হচ্ছে তুমি এক্সকে কত ঘর সরাইছো বলো তো? এক্সকে এক্সকে 4 ঘর ডানে সরাইছো, তার মানে এবার তো তুমি 4 ঘর যে ডানে সরাইছো, তার মানে এক্সের সাথে কিন্তু +4 করলে হবে না, তাহলে উল্টা কাজ দেখা যাবে। এক্সের ভ্যালু থেকে 4 কমে যাবে, তার মানে এটা উল্টা দিকে চলে যাবে। সো প্লাস করা যাবে না, এক্সের ভ্যালু থেকে মাইনাস করতে হবে। তাহলে এক্স -4 এটা হলো ক্যাপিটাল এক্সের ভ্যালু। আর ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালুটা কি বলো তো? ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আগের ওয়াই, সেখান থেকে তুমি কি মাইনাসের দিকে 5 ঘর গেছো, মাইনাসের দিকে 5 ঘর গেছো, তাহলে মাইনাসটা অটোমেটিক থাকবে, তারপর কত ঘর গেছো? -5 ঘর গেছো, তার মানে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়ালস টু হবে ওয়াই +5। বা উল্টাভাবে বলতে গেলে পজিটিভ দিকে গেলে মাইনাস করতাম, তার নেগেটিভ দিকে গেলে ওই 5ই প্লাস করব। সো ক্যাপিটাল ওয়াই চলে আসলো। এখন তুমি ক্যাপিটাল এক্সের ভ্যালু আর ক্যাপিটাল ওয়াইয়ের ভ্যালু বসাই দিবা। এটাকে আরেকটু দেখাচ্ছি, আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিচ্ছি যে এই জিনিসটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? আচ্ছা, সো এই যে দেখো ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই পেয়ে গেলা, এটা বসাই দেবা। এক্স -4 হোল স্কোয়ার প্লাস ওয়াই +5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এটাও কিন্তু তোমার ওই যে বৃত্তটার ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম এক্স -h হোল স্কোয়ার প্লাস ওয়াই - k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, সেটার মতোই হয়ে গেছে। সো এই যে অ্যাক্সিস ট্রান্সফরমেশন দ্বারা অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়। ঠিক আছে? এবং তোমরা অন্যান্য যেখানেই পড়বা সবার কাছ থেকে অবশ্যই অ্যাক্সিস ট্রান্সফরমেশন মানে অ্যাক্সিস ট্রান্সফার বা যেটাকে বলা হচ্ছে গ্রাফ শিফটিং, সেটা নিয়ে একটু জানতে যাবা। যতটুকুই বলবে তোমাদের নলেজই এনরিচ হবে। ঠিক আছে? হয়তো একটা আরও ভালো একটা এক্সাম্পল দিল, তোমাদের নলেজ এনরিচ হবে। আচ্ছা, সো এটা তো গেল, কেমন? খুবই ভালো কথা। এখন আরেকটা এক্সাম্পল দেই, বা তুমি বলবা যে ভাইয়া এইটা ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু এক্স -4, এটা কেমন জিনিস? কেমন জিনিস? তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই +5, এটাই বা আপনি কেমনে পাইলেন? এটা তোমরা কোশ্চেন করতে পারো। এই পর্যন্ত তোমাদের ডাউট ছিল না, এই পর্যন্ত নিঃসন্দেহে ডাউট ছিল না, বাট এইখানে যে সুইচ করতে চাইলাম ক্যাপিটাল এক্সকে স্মল এক্স স্মল ওয়াই দিয়ে প্রকাশ করতে চাইলাম, সেটাখানে একটু ডাউট হইতে পারে। ফার্স্টেই বলে নেই, আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টেও দেখাই সেই সূত্রটাও মানে এটা তো ত্রিকোণমিতি না, ঠিক আছে? অ্যালজেব্রায় সেগুলো অন্যান্য কোয়াড্রেন্টেও ইফেক্টিভ হয়। কেমন? আচ্ছা, সো আমি ফার্স্ট কোয়াড্রেন্টে দেখাই, তোমরা অন্যান্য জায়গায়ও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, আচ্ছা, সো ধরো যে তোমার এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, অরিজিনাল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। ওয়াই অ্যাক্সিস, স্মল ওয়াই অ্যাক্সিস, স্মল এক্স অ্যাক্সিস। আর তুমি
নতুন একটা ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস আর ক্যাপিটাল এক্স অ্যাক্সিস নিয়ে আসলা। এটা ধরো তোমার ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস, এটা ধরো তোমার ক্যাপিটাল এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাইলে ধরো যে এখানে একটা পয়েন্ট আছে, একটা গোবেচারা পয়েন্ট আছে এইখানে, যেটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট, আলফা কমা বিটা পয়েন্ট। একটা জিনিস দেখো, হ্যাঁ একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল এক্স অক্ষ বরাবর দূরত্বটা কতটুকু বলো তো? আচ্ছা আমি আলফা কমা বিটা লিখছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো এই এক্সের সাপেক্ষেই বলছি। আর এতটুকু আমরা জানি যে এই দুটার মধ্যে দূরত্ব হলো এ, আর এতটুকু আমরা জানি এই দুটার মধ্যে দূরত্ব হলো বি। এটা আমি নাম দিলাম এমনিতেই, আসলে সংখ্যাও দেওয়া যায়, তোমরা সংখ্যাই দাও, ধরো যে এখানে 4, আচ্ছা এ বি দাও, তাইলেই ভালো। তাহলে আলফা বিটা হচ্ছে যেহেতু বিন্দু, তাহলে এটার সাপেক্ষেই। ঠিক আছে, আচ্ছা তাইলে এই পয়েন্টটার এক্স স্থানাঙ্ক কমা ওয়াই স্থানাঙ্ক ইজ ইকুয়ালস টু আলফা কমা বিটা, তাই না? বা এখানে তুমি ইকুয়ালিটি সাইন দিতে পারো, এই তো। আচ্ছা এখন এই বিন্দুটার ক্যাপিটাল এক্স স্থানাঙ্ক কমা ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্ক সমান কত? ক্যাপিটাল এক্স স্থানাঙ্ক হচ্ছে, ক্যাপিটাল এক্স স্থানাঙ্কটা হচ্ছে ক্যাপিটাল এক্স বরাবর, মানে এই মূল মানে নতুন মূল বিন্দুটা থেকে কতটুকু দূরে এটা আছে। যেমন এই আলফাটা নর্মালি তুমি ধরছো কি এই এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্বে আছে, এরকম ধরছো মূল বিন্দু থেকে। সো এখানেও এক্স অ্যাক্সিস বরাবর মানে সরি হ্যাঁ ক্যাপিটাল এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্বে আছে। সো দূরত্বটা হচ্ছে এতটুকু, এতটুকু দূরত্ব কতটুকু সেটা আমি পরে বলতেছি। ঠিক আছে, আর এই যে এটা যে কিছুটা উপরে আছে সেটা কি ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্ক, কারণ হচ্ছে মূলবিন্দু থেকে কতটুকু উপরে আছে এটা ভুলে যাও, জাস্ট নাম চেঞ্জ করে দিছি। সো এই যে ডান বরাবর যে দূরত্বটা সেটা কি ক্যাপিটাল এক্স বরাবর দূরত্ব, আর হচ্ছে এই যে উপর বরাবর যে দূরত্বটা সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই বরাবর দূরত্ব। সুতরাং স্থানাঙ্কটা হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, এবং ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে এতটুকু, ক্যাপিটাল ওয়াই এর মান হচ্ছে এতটুকু। এখন মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে এই যে এতটুকু দূরত্ব কি ছিল এ, আর এইটুকু দূরত্ব কি ক্যাপিটাল এক্স বরাবর দূরত্বের ভ্যালু, ক্যাপিটাল এক্স বরাবর দূরত্বের ভ্যালু, সেটাকে আমরা ক্যাপিটাল এক্স এর সমতুল্য যেহেতু বলবো সেটাই বললাম। ঠিক আছে, আর এই পুরাটা কতটুকু ছিল বলো তো? এই পুরাটা ছিল এই আলফা বিটা যেহেতু বিন্দু, তাহলে এই এখান থেকে আলফা, এখান থেকে আলফা দূরত্ব। সুতরাং আমরা দূরত্বটাকে ভাগ করলাম, এই ভাগ প্লাস এই ভাগ ইজ ইকুয়ালস টু এই পুরা ভাগ। এখন এই পুরা ভাগটাকে তুমি বলতে পারো আলফা, অথবা তুমি বলতে পারো এক্স স্থানাঙ্ক, স্মল এক্স স্থানাঙ্ক। তাহলে আমি পাইলাম স্মল এক্স স্থানাঙ্ক ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স স্থানাঙ্ক প্লাস এ, প্লাস এদের মধ্যে দূরত্ব চিহ্ন সহ। এটা যদি পজিটিভ দিকে দূরত্ব হয়, তোমার বেসটা থেকে, বেস মানে কি তোমার নর্মাল অ্যাক্সিস থেকে পজিটিভ দিকে ডিস্টেন্স হয় তাহলে প্লাস, যদি নেগেটিভ দিকে ডিস্টেন্স হয়তো আমরা এর ভ্যালুটা মাইনাস নিতাম। ঠিক আছে, আচ্ছা সো এখান থেকেই আসছে, তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ, এখান থেকেই আসছে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ। সো একটু আগেই যে আমরা বললাম ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ আর ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি, সেটা কি বোঝা গেছে যে আসলে কেমনে আসছে? এবং তোমরা যদি সেম জিনিসটা ওয়াইয়ের ক্ষেত্রে প্রয়োগ করো তাহলে দেখবে এতটুকু ডিস্টেন্স মানে বি প্লাস ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্ক ইজ ইকুয়ালস টু স্মল ওয়াই স্থানাঙ্ক। সো স্মল ওয়াই পুরাটা নিলাম, সেটা থেকে বি বাদ দিলাম, তাহলে ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্ক হয়ে যাবো স্মল ওয়াই মাইনাস বি হলো ক্যাপিটাল ওয়াই। তবে আবারও বলতেছি এ বি কিন্তু এখানে চিহ্ন সমৃদ্ধ। ঠিক আছে, কারণ তুমি দুই দিকে গেলে দুইটা রেজাল্ট হবে, এক জিনিস তো হবে না।
আচ্ছা, সো এই সূত্রটা আমি ইউজ করছিলাম, এটা একটু দেখাই দিলাম যেটা আসলে কিভাবে আসছে, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা বৃত্তের সাধারণ সমীকরণে চলে যাই, ঠিক আছে? এটা হচ্ছে আউট অফ মানে আমার নোট থেকেই দেখাই দিলাম একটু কনসেপ্টটা বোঝানোর জন্য। আচ্ছা, সো এইভাবে কিন্তু তুমি একটা বৃত্ত কেন্দ্রে, একটা বৃত্ত ধরো যে কেন্দ্রটা মূল বিন্দুতে আছে, সেটাকে অন্য যে কোনো বিন্দুতে ট্রান্সফার করতে পারো, এবং এটা তোমার এই সুবিধাটা আছে, কেমন? আচ্ছা, এখন একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এবং শুরুতেই সাধারণ সমীকরণটা লিখে ফেলো। তোমরা হয়তো দেখছো কেউ কেউ, পরিচিত কেউ কেউ, বাট সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো দীঘা জেনারেল ইকুয়েশনের মতোই লাগতেছে। লাগতেছে, কয়েকটা মেজর ডিফারেন্স আছে। অ্যাকচুয়ালি দুইটা মেজর ডিফারেন্স আছে। এক নাম্বার মেজর ডিফারেন্স আমরা বলছিলাম যে, ওইখানে বলছিলাম, তাহলে উপরে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এখানে এ আর বি এর ভ্যালু সেম হয়ে গেছে এবং দুইটাই ওয়ান, এবং দুইটাই ওয়ান। তারপর আরেকটা টার্ম আমরা বলছিলাম, সেটা হচ্ছে 2hxy, সেই টার্মটা নাই, তার মানে এইচ এর ভ্যালু হচ্ছে 0। একটা মেজর বৈশিষ্ট্য আছে, এখনই লেখা লাগবে না, পরে লেখার আলাদা সময় দেব, ঠিক আছে? আচ্ছা, সো সো আমরা আগাই। এটা বৃত্তের সাধারণ সমীকরণ, আমরা এখন পর্যন্ত আদর্শ সমীকরণটা প্রমাণ করতে পারছি, তাই না? সো আমরা দেখি, চলো আদর্শ সমীকরণ থেকেই এই সাধারণ সমীকরণে আসা যায় কিনা। ধরো যে আদর্শ সমীকরণ এটা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, মানে আর স্কোয়ার রেডিয়াস স্কোয়ার। তাহলে এটাকে চলো স্কোয়ারটা ভেঙে দিই, ভেঙে তো আমাদের জন্য কোনো কাজই না। এক্স স্কোয়ার মাইনাস 2hs প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে? পাওয়ারগুলোকে একসাথে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে একসাথে রাখি, ডবল পাওয়ারের দুটাকে একসাথে রাখলাম। তারপর এক্স ওয়াই তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সো মাইনাস 2hx আর মাইনাস 2ky, মানে যেখানে এক ঘাতে চলে গেছে। তারপরে এই দুটাকে একসাথে রাখলাম। তারপরে এইচ স্কোয়ার, কে স্কোয়ার আর আর স্কোয়ার, এদের কিন্তু কোনো মানে পাওয়ারই নেই, পাওয়ার জিরো, ঠিক আছে? কোনো কনস্ট্যান্ট তো না, মানে সহগ তো নাই এখানে। সো এই তিনটাকে এক পাশে রাখলাম আর ডান পাশে জিরো রাখলাম। এখন তুমি এই মাইনাস 2hx, এটা আমার মতো করে লিখবা। এটার বদলে এটাকে একটু বললো যে আচ্ছা মাইনাস এইচ আছে, এটাকে একটু সোজা করি, আমি এটাকে লিখি প্লাস 2gx লিখি, একটু সোজা হইলো। মাইনাসগুলোকে একটু ভ্যানিশ করে দিই। মাইনাস 2ky আছে, এটাকে আমি মানে লিখতে পারি আরেকটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? মাইনাস কে এফ বলছি, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি কী করছি সেটাও একটু আমরা লিখে রাখি। আমরা ধরছি যে মাইনাস এইচের বদলে আমরা জি বসাইছি, মানে আমরা ধরছি, ঠিক আছে? মাইনাস কে এর বদলে আমরা প্লাস এফ বসাইছি, আর হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের বদলে আমরা কনস্ট্যান্ট সি বসাইছি। তিনটাই কিন্তু কনস্ট্যান্ট, জি এফ সি। বাট এই সূত্র মুখস্থ করার চেয়ে তোমাকে আমি এই সূত্র মুখস্থ করতে বলবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। সো এটা ইজিয়ার, মাচ ইজিয়ার পড়তে। কিন্তু সেটা করার জন্য আমাদের এই তিনটা কাজ করতে হলো।
কি আশ্চর্য, এই টাইমে ড্রিলিং করে কেউ? আচ্ছা, সো এটা আসলো। এইগুলো, এই তিনটাকে রেখে দাও, এই তিনটাকে আমরা কাজে লাগাবো পরে। তিনটাকে রেখে দাও, এই তিনটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো সুইচ করে আমাদের সাধারণ ইকুয়েশনটা কি চলে আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা সাধারণ রূপ, বৃত্তের সাধারণ রূপ। এবং আমরা যে তিনটা করছি সেই তিনটা এই যে এখানে লেখা আছে সুন্দর করে। মাইনাস এইচ এর বদলে জি বসাইছি, মাইনাস কে এর বদলে এফ বসাইছি, এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের বদলে সি বসাইছি। আচ্ছা, সো এই তিনটা আমরা এগুলো নিয়ে আমরা রাখলাম, এগুলো নিয়ে আরও ডিটেলস কথা হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে? এমনকি যেহেতু এইটা থেকে এই জায়গায় আসছি, সো এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া যেতে পারে। সো চলো একটু যাওয়ার ট্রাই করি আমরা, তোলা হয়েছে নিশ্চয়ই। ধরো যে তোমাদেরকে সাধারণ ইকুয়েশনটাই শুরুতে দেওয়া আছে, সাধারণ থেকে আদর্শতে যাব। এবার আদর্শ থেকে তো সাধারণে খুব আসলাম, এবার সাধারণ থেকে আদর্শতে যাব। এটা যাওয়া কোনো বিষয় না। এক্স স্কোয়ার আর 2gxকে একসাথে রাখতে হবে, ওয়াই স্কোয়ার আর 2fyকে একসাথে রাখতে হবে, আর কনস্ট্যান্টকে আলাদা রাখতে হবে। যে রাখলাম, ব্র্যাকেট দিয়ে নিতে পারো। ও আচ্ছা, সিটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, কোনো সমস্যা নাই। তাহলে এক কাজ করা যায়, এইটাকে যদি স্কোয়ার আকারে আমার প্রকাশ করতে হয়, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস, এটা আবার অন করে দিলাম। সো তোমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 2gx, এটাকে পুরাটাকে স্কোয়ার ফর্মেটে বানানোর জন্য কি প্লাস জি স্কোয়ার করতে হবে। আর ওয়াই স্কোয়ার প্লাস 2fy, এখানেও মানে পুরাটাকে স্কোয়ার ফর্মেটে করতে গেলে কি করতে হবে? 2y আছে, সাথে এফ যে আছে, সো এফ স্কোয়ার দিয়ে যোগ করতে হবে। সো আমরা কিন্তু সেটাই করে দিছি, স্কোয়ার ফর্মেটে যাতে বলতে পারি সেজন্য এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার বলছি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার বলছি, ঠিক আছে? এখন এই পাশে যে এক্সট্রা জি স্কোয়ার আর এক্সট্রা এফ স্কোয়ার নিয়ে আসছি, সেটাকে ব্যালেন্স করতে গেলে রাইট হ্যান্ড সাইডেও একটা এক্সট্রা জি স্কোয়ার আর একটা এক্সট্রা এফ স্কোয়ার আনতে হবে আনডাউটেডলি, ঠিক আছে? ফাইন, তাহলে আমাদের এরকম একটা ফরম্যাট হয়ে গেল। এবং এটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে হয়ে যাবে এটা কি এক্স প্লাস জি হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার। তার মানে আদর্শ ফরম্যাটের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। সো সেখানে তুমি বলতে পারো এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। সো এইটাকে সাধারণ মানে আদর্শ যে রূপ, এটা লেখা লাগবে না, সেটা ছিল এরকম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাইলে আমরা এখনও একটা ঝামেলা আছে, এক্স মাইনাসটা আসে নাই, ওয়াই মাইনাসটা আসে নাই, ঠিক আছে? আর এখানে এ স্কোয়ার আসে নাই। সো সেটাকে আমরা ঠিক করতেছি, এটা লেখা দরকার নাই। আমরা এখানে এটাকে বলবো এক্স মাইনাস মাইনাস জি, সমস্যা তো নাই। এটাকে বলবো ওয়াই মাইনাস মাইনাস এফ, এক্স মাইনাস মাইনাস জি, ওয়াই মাইনাস মাইনাস এফ, ঠিক আছে? এবং হোল স্কোয়ার তো আছে এই দুটোর উপরে, জাস্ট ভিতরেরগুলোকে চেঞ্জ করছি। আর এইটাকে এ স্কোয়ার ফর্মেটে আনার জন্য আমরা বলতে পারি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটার হোল স্কোয়ার বলতে পারি না? অবশ্যই। সো এইটুকু যদি বলতে পারি, তাহলে আমরা দেখতেছি যে যেখানে এক্স মাইনাস এইচ আসার কথা, সেখানে কি আসছে এক্স মাইনাস মাইনাস জি। তার মানে যেখানে এইচ আসার কথা সেখানে আসছে মাইনাস জি, যেখানে কে আসার কথা ওয়াই মাইনাস কে, সেখানে আসছে মাইনাস এফ, তাহলে কে ইজ ইকুয়ালস টু মাইনাস এফ। আর যেখানে এ আসার কথা মানে রেডিয়াস এ আসার কথা, সেইখানে কি আসছে এ ইজ ইকুয়ালস টু, ওইটাই তো রেডিয়াস, তাহলে ব্যাসার্ধ এ বা আর তুমি যেটাই বলো, ইজ ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু, কিন্তু এটা চলে আসছে। এবং
তাইলে কেন্দ্রটা কি বলো তো? কেন্দ্রটা ছিল অবশ্যই হবে এইচকে, তাহলে কেন্দ্রটা হবে অ্যাকচুয়ালি মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধটা কি হবে √g² প্লাস f² মাইনাস সি। তাহলে কেন্দ্রটা হবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধটা হবে √g² প্লাস f² মাইনাস সি। ঠিক আছে? এবং তোমাদের আগের পেজেই যেটা করলাম, মানে উল্টা কাজটা যেটা করতেছিলাম, সেটার সাথে এখানে একটুখানি পার্থক্য আছে, সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যে পার্থক্যটা কি। আমি আলাদা করে আলোচনা করতেছি না, পার্থক্য একটুখানি আছে, বাট সেটা তোমরা নিজেরাই ডিরাইভ করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে? আচ্ছা, সো তার মানে যদি আমাদেরকে এই ফরম্যাটও দিয়ে দেওয়া হয় x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, আমরা এই জিটা দেখেই বুঝে যাব যে কেন্দ্রের ভুজটা কত, এই এফটা দেখেই বুঝে যাব যে কেন্দ্রের কোটিটা কত, আর এই জি এফ সি এই তিনটাকে একসাথে দেখে বুঝে যাব তো বৃত্তের ব্যাসার্ধটা কত। সো কেন্দ্রটা কি হবে? এই যে মাইনাস জি মাইনাস এফ, আর হচ্ছে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে g² প্লাস f² মাইনাস সি, এটার √। তোমাদের যদি কখনো কনফিউশন হয়, মানে প্রাইমারি স্টেজে, পরে হবেই না, সো তোমরা একবার এরকমভাবে টেনে নিয়ে আসতে পারো, একই অ্যান্সারই পাবা। টেনে এনেই তো আমরা এটাকে বলছি। সো 2 লাইন বা 3 লাইন টেনে আনতে হবে, একই অ্যান্সারই পাবা। ঠিক আছে? আচ্ছা, সো এটা দিয়ে একটা এক্সাম্পল তো করা উচিত। ঠিক আছে, এটা দিয়ে একটা এক্সাম্পল করা উচিত। ও আচ্ছা, এক্সাম্পল করার আগে একটু কমনলি বলি। তাহলে কেন্দ্র যেহেতু মানে সাধারণ যে ফরম্যাট সেটা তো ছিল এটা, তাহলে কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। আর এক্সের সাথে কি আছে বলো তো? লেখা লাগবে না, 2g আছে, ওয়াইয়ের সাথে 2f আছে। তাহলে এটাকে মাইনাস জি বানাইতে গেলে -2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, আর ওয়াইয়ের সাথে যেই সহগটা আছে সেটাকে -2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাইলেই তুমি কি পাবা? তাইলেই তুমি মাইনাস জি মাইনাস এফ পেয়ে যাবা। আর মাইনাস জি মাইনাস এফ পেয়ে যাওয়াই মানে অ্যাকচুয়ালি কেন্দ্র পেয়ে যাওয়া। তাহলে কেন্দ্র পাইতে গেলে তুমি কি করবা? এটা লেখা দরকার নাই, লেখো, ভালোটা লেখো। কেন্দ্র পাইতে গেলে তুমি কি করবা? মাইনাস জি মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এক্সের সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, আর ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু, এটা আমরা একটু আগেই বলছি, √g² প্লাস f² মাইনাস সি। ঠিক আছে? আচ্ছা, এখন সো সাধারণ যে ফরম্যাটটা সেটা যদি আমি দিয়ে দিই, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিয়েই দিই, তো করে দাও। ধরো যে এক্সাম্পল আগেরটা কত ছিল, মনে হয় 2 ছিল, বা এটা এমনিতেই এক্সাম্পল দিলাম। ঠিক আছে? সো ধরো যে একটা ইকুয়েশন আছে x² প্লাস y² প্লাস 6x মাইনাস 8y, ঠিক আছে, প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র বের করো, ও কি বের করবা? ও ব্যাসার্ধ বের করো, বা নির্ণয় করো, একই কথা। তুমি কি করবা? তুমি বলবা যে কেন্দ্র ইজ ইকুইভ্যালেন্ট টু, বা ইকুয়ালিটি সাইন যেটাই বলো, সেটা হচ্ছে এক্স এর সহগ যেটা আছে +6 ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ যেটা আছে -8 ডিভাইডেড বাই -2। হয়ে গেছে কিন্তু। ঠিক আছে? সো কেন্দ্রটা বের হইলো কত? কেন্দ্রটা বের হইলো -3, 4। খুব ভালো কথা। এবং এই দুটাই কি? এই দুটা হচ্ছে এইচকে, এই দুটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচকে বের হয়েছে, -g, -f বের হয়েছে, তার মানে এইচকে বের হয়েছে। এখন ব্যাসার্ধটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু √g² প্লাস f² প্লাস সি। মজার বিষয় হচ্ছে, দেখো আমাদের একটু আগে এই পেজেরই উল্টা পাশেই লেখা আছে -h ইজ ইকুয়ালস টু জি। তাহলে এখান থেকে কিন্তু বলা যায় h² যা জিনিস g² একই জিনিস। -k ইজ ইকুয়ালস টু f, এখান থেকে বলা যায় k² যে জিনিস f² একই জিনিস।
সো তোমার বৃত্তের যে ব্যাসার্ধ সেটা একবার যে আসছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সেটাকে তুমি তো এইটাও লিখতে পারোই, তুমি এইচ স্কোয়ারের বদলে জি স্কোয়ার, কে স্কোয়ারের বদলে এফ স্কোয়ার বসাইতে পারো। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি বসাইতেই পারো। এটা একটু তুলেই নাও, ঠিক আছে? তাহলে দুটাই কিন্তু রাইট। এবং আমি এনকারেজ করব এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এইটার চেয়ে এইচ স্কোয়ার কে স্কোয়ার দিয়ে করা ভালো, কারণ জি আর এফ এর ভ্যালু কিন্তু ডাইরেক্ট দেওয়া থাকে না। জি আর এফ এর ভ্যালু কীভাবে করতে হয়, এই যে ভাগ টাগ করে পাইতে হয়। সো জি আর এফ দিয়ে ইউজ না করে আমি সাজেস্ট করবো এইচ আর কে দিয়ে ইউজ করবা। সো এখান থেকেই দেখো দুইটা ইকুয়েশন থেকে দুইটা জিনিস পাচ্ছি। এখান থেকে ফার্স্টটা থেকে পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি বলো তো, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। আর পরেরটা থেকে আর স্কোয়ার কী পাবো, এইচ স্কোয়ারের জায়গায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং দুইটাই কিন্তু একই জিনিস, তাহলে আর ইজ ইকুয়ালস টু তোমার দুইটা ভ্যালু হইতে পারে। আর ইজ ইকুয়ালস টু তোমার দুইটা ভ্যালু হইতে পারে। আমি এতক্ষণ এখানে বলছিলাম হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাও হইতে পারে। জি স্কোয়ারের বদলে এইচ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাও হইতে পারে। এবং আমি এনকারেজ করতেছি পরেরটা, তাহলে ভুল হওয়ার চান্স বলতে গেলে 0। ফার্স্টে কেন্দ্র বের করে নিবা, তারপরে ওই সূত্র দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, সো হইলো এতটুকু। আচ্ছা, সো বৈশিষ্ট্য চলে আসি। বৈশিষ্ট্য হচ্ছে এই যে সাধারণ যে সমীকরণটা আছে, বৃত্তের সাধারণ সমীকরণ, সেখানে এক্স আর ওয়াই এর একটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। যদি দ্বিঘাত নাই হইতো তাহলে তো এটা কার্ভড লাইন হইতোই না, সিঙ্গেল ঘাত কার্ভ লাইন হইতে পারে না। মজার বিষয় হচ্ছে রুট ওভার, সেটা আবার কার্ভ লাইন হইতে পারে, এবং রুট ওভার স্ট্রেট লাইনও হইতে পারে। মানে রুট ওভারের অনেক কাহিনী আছে, ঠিক আছে? পাওয়ার 1.5। আচ্ছা, সো এক্স ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হইতে হবে। সাধারণটায় আমি একটু আগেই বলতেছিলাম এক্স ওয়াই সংবলিত কোনো পথ নাই, দেখে গেছে। আচ্ছা, শুনে করে দিই, এক্স ওয়াই সংবলিত কোনো পদ নাই, ঠিক আছে? এবং লাস্ট যেটা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি, 1 হইতে হবে। মেইনলি একই হইতে হবে, একই হইলেই তো 1 বানানো যাবে। যেমন ধরো যে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়ালস টু ধরো 125। সো ওইটা কিন্তু এই ফর্মেটেই পড়ছে। সো 5 দিয়ে ভাগ করে তুমি 1 বানায় ফেলতে পারবো, এটা সমস্যা নেই। সো 1 হইলে ভালো, সেটা একদম সাধারণ আকার হবে। বাট 1 না থাকলেও সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান। অ্যাজ লং অ্যাজ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, সাধারণ আকারে সেটা 1, দুটার সমান এবং দুটার 1। আচ্ছা, এখানে দেখো, তাইলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এখানে কি তিনটা চলক বলছে কেন, তিনটা ধ্রুবকের মান, তিনটা কনস্ট্যান্ট জি এফ সি, এই তিনটার ভ্যালু আমার বের করা প্রয়োজন। এই তিনটার ভ্যালু আমার বের করা প্রয়োজন বৃত্ত সম্পর্কে একদম ক্লিয়ার হইতে গেলে, যে কেন্দ্র কোথায় ব্যাসার্ধ কত, এই দুটা জানলেই তো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তিনটা কনস্ট্যান্টের ভ্যালু জানা প্রয়োজন বা তিনটা আননোন কনস্ট্যান্টের ভ্যালু জানা প্রয়োজন, সুতরাং তোমার একটা বৃত্তর সমীকরণ যদি তোমাকে বের করতে বলে, এই তিনটা বের করার জন্য অবশ্যই তোমাকে তিনটা ইনফরমেশন দিতে হবে। অবশ্যই তোমাকে তিনটা ইনফরমেশন দিতে হবে, সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক। ওভারঅল ইনফরমেশন তোমার তিনটা ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন থাকতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যদি ডিপেন্ডেন্ট হয় একই জিনিসই হয়, ঠিক আছে, তাইলে তো দুইটা কাজে লাগায় লাভ নেই, ঠিক আছে? সো তিনটা ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে ইনফরমেশন। সুতরাং তিনটি ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন লাগবে বৃত্তের সমীকরণ নির্দিষ্ট হতে। তুমি এখানে ভাইয়াকে আস্ক করতে পারো, ভাইয়া এটাও তো একটা বৃত্তের সমীকরণ,
এটাও তো একটা বৃত্তের সমীকরণ, এবং এখানে তো ইনফরমেশন জাস্ট দুইটা লাগবে, কেন্দ্র লাগবে আর ব্যাসার্ধ লাগবে। কেন্দ্রটা এতটাই স্পেশাল একটা পয়েন্ট কনিকগুলোর ক্ষেত্রে, সব কনিকের ক্ষেত্রে, পরবর্তীতে বৃত্ত একটা কনিক, একটু উদ্ভট কনিক বাট কনিক, ঠিক আছে। এইচ আর কে বৃত্তটা এতটাই স্পেশাল একটা পয়েন্ট যে এটার ভুজ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন, কোটি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এবং দেখো মানে আমার তিনটা ভ্যালু জানা দরকার, এইচ জানা দরকার, কে জানা দরকার, এ জানা দরকার। সো অ্যাকচুয়ালি তিনটা এরকম দুইটা ইনফরমেশনের মধ্যেই তিনটা ইনফরমেশন হিডেন আছে, কিন্তু কেন্দ্র বাদে অন্য কোনো পয়েন্ট অতটা স্পেশালিটি নাই। সো আমি যদি বৃত্তের উপরে একটা পয়েন্টের ভুজকোটি দুইটাই দিয়ে দিই, ধরো যে 2 সেটা কিন্তু একটা ইনফরমেশন হিসেবে কাউন্ট হবে, কারণ সেটা অতটা স্পেশাল একটা পয়েন্ট না। বা সোজা কথা, এটার উপর বৃত্তটা দুইভাবে ডিপেন্ড করে, যে বৃত্তটা কতটুকু ডানে যাবে, কতটুকু উপরে যাবে। বাট এই পয়েন্টের উপর বৃত্তটা দুইভাবে নির্ভর করে না, জাস্ট নির্ভর করে যে বৃত্তটা এই পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্যই কেন্দ্র যখন দেওয়া থাকবে, কেন্দ্রের ভুজকোটি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন হিসেবে আমি কাউন্ট করবো, বাট অন্য কোনো পয়েন্টের ভুজকোটিকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন হিসেবে কাউন্ট করবো না, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশনের এক্সাম্পল তাহলে আমি কয়েকটা দিয়ে দিই, তোমাদের বইও মনে হয় দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন তিনটা লাগবে। একটা এক্সাম্পল, সব তো দেওয়া যায় না, মানে যতগুলা মাথায় আসে ততগুলা দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে কেন্দ্র এবং বৃত্তস্থিত একটা বিন্দু দেওয়া আছে, কেন্দ্রতে দুইটা ইনফরমেশন আর বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে। সো এটা তোমার থার্ড ইনফরমেশন। এটা বের করবা কীভাবে? ওই যে এস ইজ ইকুয়ালস টু S1, ওই লজিকটা ইউজ করে এটা বের করবা। তারপরে বৃত্তস্থিত তিনটা বিন্দু দেওয়া আছে, বৃত্তের উপর কয়টা বিন্দু দেওয়া আছে? তিনটা বিন্দু দেওয়া আছে, সো তিনটা ইনফরমেশন দেওয়া আছে, দ্যাটস গুড। তারপর বৃত্তের দুইটা বিন্দু দেওয়া আছে এবং কেন্দ্র ধারণকারী রেখা দেওয়া আছে, সো এখানেও তিনটা ইনফরমেশন দেওয়া আছে। এগুলো আমাদের পারতে হবে। এবং এইটা 3 নাম্বার, সরি, এইটা পরীক্ষায় প্রচুর আসে। এটার যে মানে এটাকে যখন আমরা অ্যাপ্লাই করব বা এটাই যখন আমরা করব, সেটা পরীক্ষায় প্রচুর আসে। বৃত্তের উপর দুইটা বিন্দু দেওয়া থাকে এবং কেন্দ্রকে ধারণকারী রেখা দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছি, দেখো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সি নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম আমি। সি এর নিয়ে আলোচনাটা মনে হয় পরে আছে, হ্যাঁ, সি এর তাৎপর্যটা পরে আছে, আজকে ইনশাল্লাহ আলোচনাটা যাইতে পারবো। সো ধরো যে তোমার এইটা ইকুয়েশনটা দেওয়া আছে, বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে আমি আস্ক করলাম যে ঠিক আছে ভাইয়া, তাহলে বলো তো এটার ব্যাসার্ধ কত। তুমি না চিন্তা করেই অ্যান্সার দিবা যে ভাইয়া এটার ব্যাসার্ধ হচ্ছে G² + F² - C। তুমি না, আমি গ্রাফ দেখাবো, এখানে লিখেই রাখছি, গ্রাফ দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। ও আচ্ছা, তাহলে এটা ব্যাসার্ধ স্কোয়ার নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা ব্যাসার্ধের বর্গ। তাহলে তুমি বলবা যে ভাইয়া ব্যাসার্ধের বর্গ হচ্ছে G² + F² - C, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে √। এটা এখন যদি এই পার্টটার ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে ব্যাসার্ধটা কত দেখো। হ্যাঁ, ব্যাসার্ধটা হচ্ছে এইটা √G² + F² - C। সো ভিতরের ব্র্যাকেটের মানে এটার ভিতরে যেটা আছে সেটা যদি গ্রেটার দ্যান হয়, তাহলে অবশ্যই রেডিয়াসটা একটা সুন্দর ভ্যালু আসবে, যেটাকে আমরা বলবো যে হ্যাঁ, এটার জন্য আমরা বাস্তব কেন্দ্র এবং বাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাবো। বাস্তব কেন্দ্র এবং বাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাবো।
ঠিক আছে, ফাইন। যদি এই পার্টটা 0 হইতো তাইলে আমাদের এ ইজ ইকস টু কী হইতো বলো তো? এ ইজ ইকস টু, এই পার্টটা 0 হইলে এ ইজ ইকস টু 0 হইতো। তাইলে আমাদের ব্যাসার্ধ কি 0। এইটা ক্ষেত্রে ঘটনাটা অনেকটা এইরকম। আমি হচ্ছে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এবং এক্সাম্পলটা ভিডিওতে আসবে না, এক্সাম্পলটা ভিডিওতে আসবে না। ধরো যে খাতা কলমে দেখাবো, পরে হচ্ছে গ্রাফে দেখাবো, কেমন? আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে, তার মানে ব্যাসার্ধর ভ্যালু, এটার ভ্যালু কমাইতে কমাইতে আমি 0-তে আনতে পারি। ধরো যে ব্যাসার্ধটা আছে হচ্ছে ফার্স্টে, এটা হলো কেন্দ্র, এবং ব্যাসার্ধটা আছে ধরো যে 4 ঘর। আমি ব্যাসার্ধ আরও কমাইলাম, তার বৃত্তটা ছোট হইল কত? 3 ঘর হইল, ঠিক আছে। তারপর ধরো যে আরও ছোট করলাম, এখন ধরো যে ব্যাসার্ধটা হইলো 2 ঘর, আরও ছোট করলাম, ব্যাসার্ধটা হবে 1 ঘর। তোমরা কি বুঝতে পারতেছো আমি যদি আরও ছোট করি তখন কি হবে? আস্তে আস্তে একটা পয়েন্ট পাওয়া যাবে, ব্যাসার্ধ বলতে আর কিছু থাকবে না, ঠিক আছে। সো একটা পয়েন্ট পাওয়া যাবে, বোঝাই যাচ্ছে। সো যখন ব্যাসার্ধটা 0 হয়ে যাবে তখন তুমি যদি দেখো তাইলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাবা দ্যাটস এ পয়েন্ট, দ্যাটস এ পয়েন্ট। আমি একটা এক্সাম্পল দেখাই, তোমাদেরকে ইকুয়েশনটা দেখানোর মানে দরকার নাই, সেটা তোমাদের নিজেদের চেক করতে হবে, ঠিক আছে। বাট আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ধরো যে এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমরা ডেসমোস ইউজ করবা, ঠিক আছে। ডেসমোস খুবই জোস একটা অ্যাপ। ইজ ইকালস টু, ধরলাম এর ভ্যালু ধরলাম আমি 10 সিলেক্ট করব, এবং এই ভ্যালুটা আচ্ছা, আমি হচ্ছে মানে একটা গ্রাফিং ওখানে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার ইকুয়েশনটা তোলা হয়ে গেছে। ধরো যে একটু ভিডিওটা পাস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভিডিও না করতে হলে ভালো, বাট হয়তো পরবর্তীতে এরকম যাবো যে তোমাদের কারো প্রবলেম থাকলে জানাবো, তখন ভিডিও করবো। আর হচ্ছে আপাতত এটা কন্টিনিউ করি, কারণ এটা স্ট্যান্ডার্ড একটা মেথড। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে যখন কেন্দ্র মানে ব্যাসার্ধটা 0 হয়ে যাবে তখন সেটা মানে কেন্দ্রের পয়েন্টে, কেন্দ্রের যে পয়েন্টটা সেটাতে কলাপস করছে, এবং সো যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকলস টু 0 হয়ে যাবে তখন এ স্কোয়ার ইজ ইকলস টু 0 বা রেডিয়াস স্কোয়ার ইজ ইকলস টু 0, অর্থাৎ রেডিয়াসও 0। তখন সেইটাকে বলে হচ্ছে একটা বিন্দুবৃত্ত, এবং সেটা কেবল একটা বাস্তব বিন্দুকে নির্দেশ করবে, একটা বাস্তব পয়েন্টকে নির্দেশ করবে, সেটা হচ্ছে কেন্দ্রটা, ঠিক আছে। ফাইন। আর আমি যখন মানে ভ্যালু কমাইতে কমাইতে অ্যাকচুয়ালি নেগেটিভ করে ফেলছিলাম তখন দেখছো বৃত্তের কোনো অস্তিত্ব নাই। সো যদি তুমি এ স্কোয়ারের ভ্যালু নেগেটিভ করে ফেলো বা রেডিয়াস স্কোয়ার নেগেটিভ করে ফেলো তাহলে রেডিয়াসটা কী হয়ে যাবে? এটা নিঃসন্দেহে অবাস্তব হয়ে যাবে, কারণ কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার তো নেগেটিভ হইতে পারে না। সো এ স্কোয়ারের বা রেডিয়াস স্কোয়ারটা যদি লেস দ্যান 0 করে ফেলো তাহলে সেটা একটা অবাস্তব কেন্দ্র এবং অবাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এইটা কলাপস করছে, মানে আগেরটাকে তো তাও বলা গেছে যে কলাপস করছে একটা বিন্দুতে, এখন অ্যাকচুয়ালি কলাপস করছে সেটাও বলা যাবে না, কলাপসের পর ওইটা ভ্যানিশ হয়ে গেছে। ওই যে আমরা যে বিন্দুটা পাইছিলাম বিন্দুবৃত্ততে যে বিন্দুটা পাইছিলাম সেটাও এখন ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা পাবো অবাস্তব কেন্দ্র এবং অবাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, অবাস্তব গ্রাফ পাওয়া যাইতে পারে যদি তুমি হচ্ছে জেড অ্যাক্সিসে অবাস্তব অক্ষ আই দিয়ে দাও, ঠিক আছে, তাইলে পাওয়া যাবে, কিন্তু সেটা
মানে সেটা আলাদা কোনো সুবিধা পাওয়া যাবে না যদি তুমি দিয়েও দাও, ঠিক আছে? আলাদা কোনো সুবিধা আমি দেখি নাই, ঠিক আছে? হইতে পারে হয়তো তোমরা বের করবে আলাদা সুবিধা, বাট আমি দেখি না, ঠিক আছে? সো বৃত্তটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে সেটা, এটা অবাস্তব কেন্দ্র হওয়ার একটা কারণ আছে। তোমরা বলতে পারো যে ভাইয়া যদি বৃত্তটা এইটাও হয়, মানে অবাস্তব কেন সেটা দেখো। ধরো যে এটা ধরো এক্স অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ধরলাম যে এখানে একটা জেড অ্যাক্সিসও আছে, মানে আচ্ছা এরকমভাবেই দেখাই, একটা জেড অ্যাক্সিসও আছে এবং সেটাকে অবাস্তব ধরলাম, ঠিক আছে? অবাস্তব ধরলাম, তাইলে ধরো যে বৃত্তটা তো আগে এইটার মধ্যে ছিল, জেডের মধ্যে যাইতোই না, কিন্তু এখন ধরো যে 0 0 কেন্দ্র করেই একটা অবাস্তব বৃত্ত, চলো লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -20, তাহলে এটা একটা অবাস্তব বৃত্ত। তুমি বলতে পারো ভাইয়া কেন্দ্র তো 0 0, কারণ x-0 আছে, y-0 আছে, আচ্ছা আমি ধরলাম কেন্দ্র 0 0। তুমি বললা যে আচ্ছা ভাইয়া বৃত্তটা অবাস্তব অক্ষে বিস্তৃত হয়েছে, তার মানে আমি ধরলাম এক্স অক্ষে না, এই যে ওয়াই থেকে জেডে বিস্তৃত হয়েছে, আমি ধরলাম, ঠিক আছে? এক্স অক্ষকে টাচও করে নাই। সো আমাদের আগের যেটা দেখাইছি, সো সোজা কথা, সো আচ্ছা না, সো এইখানে তোমার তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তটা এবার কীভাবে আসছে? এইভাবে সামনে দিয়ে আসছে, জেড অ্যাক্সিসে সামনে দিয়ে আসছে। গ্যাঞ্জামটা হচ্ছে সামনে দিয়ে আসার সময় এইখানে একটা পয়েন্টে ছেদ করতে হয়েছে, এখানে একটা পয়েন্টে ছেদ করতে হয়েছে, কিন্তু তুমি বলেই নিছো যে বাস্তব অক্ষে কেবল একটা পয়েন্ট আছে, বাস্তব অক্ষদ্বয়ের মাঝখানে কেবল একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কেন্দ্রটা। সো এইটা মানে তুমি বলতে পারতা ভাইয়া অবাস্তব বৃত্ত ঠিক আছে কিন্তু কেন্দ্রটা বাস্তব, তবে কেন্দ্রটা বাস্তব। এখন কেন্দ্রটা বাস্তব হইলে এই ঝামেলাটা হয়ে যেত যে বাস্তব অক্ষের উপর আরও 2টা পয়েন্ট পাওয়া যেত এখান থেকে, যে ধরো যে এইভাবে আছে, মানে বুঝতেই পারতেছো একটা রিং এরকম জেড অ্যাক্সিস বরাবর। সো অ্যাকচুয়ালি এখানে একটা পয়েন্টে সেট করতে, তাইলেও তো আচ্ছা ওয়াই অক্ষকে স্পর্শ যদি করে তাইলে তো কেন্দ্রটা এইখানে থাকা যাবে না, কেন্দ্রটা থাকতে হবে এইখানে। এই যে দেখো কেন্দ্রটা থাকতে হবে কোথায়? জেড অ্যাক্সিসের দিকে। সো এই যে জেড অ্যাক্সিসের দিকে যখন কেন্দ্রটা চলে আসলো, এটাকেই কিন্তু অবাস্তব কেন্দ্র বলা হয়েছে, তখনই স্পর্শ করা পসিবল, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? এটা কিন্তু একটু উল্টাপাল্টা জিনিস বুঝাইছি, কিছু কি বোঝা গেছে? সেখানে সেখানে তো মানে তুমি মানে ওয়ান ডাইমেনশনাল চিন্তা করতেছো, মানে ধরো যে ওয়ান ডাইমেনশনাল দিয়ে তো বৃত্ত হবেই না, ফার্স্ট অফ অল, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল দিয়ে তো বৃত্ত হবেই না, তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে যদি বাস্তব বৃত্ত পাইতে চাও। যদি অবাস্তব বৃত্ত পাইতে চাও ওই দুইটা নিলে সমস্যা নেই। মানে আমি যেটা বলতেছি, তোমার কিন্তু রিয়েল রিয়েল যেই ধরো যে এখন পর্যন্ত ফিজিক্সে আমার যতটুকু জানা আছে, আমি অনেক কিছু করার চেষ্টা করি, তোমরা হয়তো দেখছো আমি রিসেন্টলি মার্সের ফটোগ্রাফ করছি, দেখছো? তোমরা কেউ দেখছো? আমার এই মানে গরিবের মোবাইলেই করছি, কেউ কি দেখছো তোমাদের? হ্যাঁ দিয়ে দিছিলাম। এবং তোমাদের মানে যদি ইন্টারেস্ট থাকে ভাইকে নক দিও, সেটার হচ্ছে এক্সট্রিমলি জুমড ইন একটা ভার্সন আছে। আচ্ছা, সেটা এক্সট্রিমলি জুমড ইন একটা ভার্সন আছে এবং সেখানে মার্সের হিট সিগনেচার পাওয়া গেছে। হিট সিগনেচার মানে কোরের যে টেম্পারেচার ডিফারেন্স, সো কোর থেকে একটা ডিফারেন্ট কালারের রেডিয়েশন বের হয়। তারপর হচ্ছে মানে দূর থেকে দেখলে, তারপর হচ্ছে তারপরের লেয়ার থেকে ডিফারেন্ট কালারের রেডিয়েশন বের হয়, সেটাও ক্যাপচার করা গেছে। হ্যাঁ ছবিটা অবশ্যই কিছুটা ব্লারি, অতও না। এবং হচ্ছে ধরো যে শেয়ার করতে গেলে কম্প্রেসড হয়ে সেটা রেড কালারটা একটু ভায়োলেটিশ কালার হয়ে যায়। বাট তোমাদের কেউ ইন্টারেস্টেড হইলে দেখবা মানে ভাইয়ার নিজের ক্যাপচার করা মার্সের হিট সিগনেচার। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, সো সেটা নক দিও কেউ ইন্টারেস্টেড হইলে।
সো এখানে যদি কেন্দ্রটা বাস্তব কেন্দ্র হয় তাহলে বৃত্তটা অবাস্তব বৃত্ত হোক সমস্যা নাই, কিন্তু মানে আমাদের একটা কন্ট্রাডিক্টরি কাহিনীতে চলে যাবে যে আরও দুইটা পয়েন্টে ছেদ করবে। সো কেন্দ্রটাকে কি অবাস্তব অক্ষ বা জের অক্ষে নিয়ে আসতে হবে। সো এটা হবে একটা অবাস্তব কেন্দ্র এবং অবাস্তব ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। কথা কি কিছু বুঝাইতে পারলাম? মনে হয় কিছুটা বোঝানো গেছে। আচ্ছা, সো এই তো। আর এটা নিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, পরে দেখবা। মানে দেখে মনে হবে অবাস্তব, বাট সেটাকে বাস্তব নিয়ে কাজ করতেছে কেমনে সেটা দেখবা, পরে দেখবা, সমস্যা নেই, দেখানোর চেষ্টা করব যতটুকু আমি পারি। ঠিক আছে? আর তোমরাও চিন্তা করবা, আশা করা যায় ফাইনালি একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি এই তিনটার তাৎপর্য বুঝলাম, যে প্রথমটা কি বাস্তব কেন্দ্র এবং বাস্তব ব্যাসার্ধ, পরেরটা হচ্ছে বিন্দুবৃত্ত, কেবল একটা বাস্তব বিন্দুকেই নির্দেশ করবে, আর লাস্টেরটা বুঝলাম এটা অবাস্তব কেন্দ্র এবং অবাস্তব ব্যাসার্ধকে নির্দেশ করবে। গ্রাফ দেখাইতে হবে লিখে রাখছিলাম, গ্রাফটাও কিন্তু দেখাইছি। ঠিক আছে? আচ্ছা, সো তারপরে চলে যাই। আচ্ছা, তারপরে এটা কেন লিখছি, মানে একসাথে হয়তো রাখার জন্য লিখছি। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা লেখা তোমাদের তোলা দরকার নেই, তোমরা অলরেডি তুলছো। তাহলে কেন্দ্রটা কি এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে কেন্দ্রটা -g -f চলে আসছে। তোমরা যদি এখানে ভ্যালু বসাই দিতে এক্স এর সহগ ওয়াই এর সহগ, তাহলে এখানে তোমরা দুইটা ভ্যালু পেয়ে যেতা। ঠিক আছে? এবং ভ্যালু দুইটা হয়তো -g -f, দ্যাট মিনস ভ্যালু দুইটা হয়তো -g হলো এইচ এর সমান, তাহলে এইচ আর কে মানে কেন্দ্র পেয়ে যেতাম। ঠিক আছে? আর ব্যাসার্ধটা হচ্ছে দুইটাই লেখা যায়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। আমি অবশ্যই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সিকে এনকারেজ করতেছি। আচ্ছা, ধরো যে এরকম একটা এমসিকিউ আসে, এবং অনেক সময় ভার্সিটি কোশ্চেনে এমসিকিউ আসে, যে 2, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে, এখনও আমরা সেখানে আসি নাই যে অক্ষকে স্পর্শ করছে, এটা করছে সেটা করছে, বাট এটার সমীকরণ চাইছে। আমরা জাস্ট কেন্দ্র দেখেই অ্যান্সার করতে পারি যদি এটা এমসিকিউ হয় অনেক ক্ষেত্রে, বা অপশনগুলোকে অ্যাকচুয়ালি রিডিউস করতে পারি, যেটা তোমাদের কলেজের জন্য অপশন রিডাকশন, অপশন কমানো, সেটা একটা বিশাল বড় কী বলে, বিশাল বড় তোমাদের দক্ষতা হতে যাচ্ছে, মানে যদি তোমরা সেটাকে কাজে লাগাতে পারো। সো এই তো দেখো 3-4টা অপশন দেওয়া আছে, x-2 y-3 x+2 y+3 x+2 y-3 x-2 y+3, মানে 4টা কম্বিনেশন দেওয়া আছে, মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। এটা আনডাউটেডলি বোঝা যাচ্ছে লাস্টেরটা হবে, কারণ কেন্দ্র যদি 2 আর -3 হয় তাহলে এক্স থেকে -2 করতে হবে আর ওয়াই থেকে +3 করতে হবে, তাই না? এটা হচ্ছে একটা পসিবল অ্যান্সার। এটা 3 হবে নাকি আমরা শিওর না ব্যাসার্ধ, বাট এরকম দেখতেছি অন্য কোনোটাই নাই, x-2 y+3 x-2 y+3 এরকম কোনোটাই নাই। তাইলে এখানে জাস্ট কেন্দ্র দেখেই তোমরা অ্যান্সার করতে পারবা যে এটার অ্যান্সার হচ্ছে। আচ্ছা, সেটা পরে, সেটা তো আসি নাই, সেটা একটু পরে। 3 তো হবেই, অ্যান্সার তো সেভাবে দেওয়া, তাই না? যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে এক্স অক্ষ থেকে, হ্যাঁ যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে এক্স অক্ষ থেকে ডিস্টেন্স লাগবে, যেটা ওয়াই এর সমান। সো ওইটা আমরা আসবো, পরে আসবো। ঠিক আছে? আচ্ছা, সো অ্যাকচুয়ালি এটার অ্যান্সার ঘ হয়ে গেল, এটা বোঝাই যাচ্ছে কেমন। আচ্ছা, সো তারপরে কি আছে, তারপরে দেখো এরকম আরেকটা দেখাইছি, সেটা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4, -5, বৃত্তটা 1, 2 বিন্দুগামী হলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। কোনটা আর কি বৃত্তটার সমীকরণ? যেহেতু এটা 4 আছে তাহলে x-4 হইতে হবে, আর যেহেতু -5 আছে x+y+5 হইতে হবে, বাট ওই ফর্মেটে দেওয়া না, একটু ডিফারেন্ট ফর্মেটে দেওয়া আছে। এটা কি বলো তো, এখানে কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে আর কে দেওয়া আছে। তাইলে তুমি যদি এইচ অথবা কে -2 দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবা জানো? এইচ অথবা কে যদি -2 দিয়ে গুণ করো, বা সোজা কথা চিহ্ন চেঞ্জ করে 2 দিয়ে গুণ করো, যেটা একই কথা, তুমি পেয়ে যাবা এইচ ইজ ইকুয়ালস টু 4, -2 দিয়ে গুণ করলাম তাহলে -2 × 4। এই -2h আমরা কিন্তু এটাকেই কিন্তু 2g ধরছিলাম, তাহলে 2g ইজ ইকুয়ালস টু হয়ে যাবে
8। সিমিলারলি তুমি যদি কে কে -2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 10 হবে। সেটাই হবে অ্যাকচুয়ালি 2f এর সমান। আর 2f মানে হচ্ছে y এর সহগ, আর 2g মানে কি? 2g মানে হচ্ছে x এর সহগ। কোন ইকুয়েশনে? এই যে এই ইকুয়েশনে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। 2f এর ভ্যালু 10, সেটা বসাই দিবা। 2g এর ভ্যালু -8, সেটা বসাই দিবা, হয়ে যাবে। সো কেন্দ্র দেওয়া থাকলে তুমি মানে ওই রকম ইকুয়েশনে তো পারতেছই গেস করতে, এই ইকুয়েশনেও বুঝতে পারতেছো। এখানে 4 - 5 দেওয়া আছে, তাহলে কত? -8 আর 10 হবে এক্স আর ওয়াই এর সহ। তাহলে আমরা দেখি ফার্স্টটায় -8 -10 আছে, দ্যাটস রং। তারপরে এইখানে +8 +10 আছে, দ্যাটস রং, ঠিক আছে। তারপরে এখানে কি -8 +10 আছে, এটা রাইট হইতে পারে, আমরা শিওর না, হইতে পারে। এখানে +8 -10 আছে, যেটা রং। সো এখানেও কিন্তু আমরা অপশন দিলাম। মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ে এই অ্যান্সারটা আসলে রাইট অ্যান্সার না, মানে এই অ্যান্সারটা আমার যতদূর মনে পড়ে নাও হইতে পারে। করলাম তখন আর অন করা হয়নি। আচ্ছা যাই হোক, এইটুকু তো খুব সিম্পল জিনিস পড়াইছি, এটুকু লাগবেও না। সো এক্সাম্পল এইটা বলতেছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5x প্লাস 7y মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। ফার্স্ট অফ অল এটা সাধারণ ফরম্যাট না, সাধারণ ফরম্যাট বানাইতে হবে। সো 2 দিয়ে ভাগ করবা পুরাটাকে, সাধারণ ফরম্যাট পেয়ে যাবা। সাধারণ ফরম্যাট পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/2x প্লাস 7/2y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবং এইটা এমসিকিউ এর জন্য খুবই ফেমাস একটা কোশ্চেন, এমসিকিউ এর জন্য খুব ফেমাস একটা কোশ্চেন। কখনো কখনো এটা সৃজনশীলের খতেও দিয়ে দেয় এরকম জিনিস, ঠিক আছে। সো হ্যাঁ, চ্যাপ্টারে অনেক কিছু আছে সেই হিসাবে, তারপরেও ফেমাস, তাহলে চিন্তা করো। সো এখানে কেন্দ্রটা কী হবে? কেন্দ্রটা হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 কমা ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। সো কেন্দ্রটা এক্স এর সহগ -5/2 ডিভাইডেড বাই -2 আর ওয়াই এর সহগ 7/2, যেটাই আসে সেটাই ডিভাইডেড বাই -2। তাহলে এখানে অ্যান্সারটা আছে মাইনাস মাইনাস কেটে যায় 5/4 হয়, এখানে হয় -7/4। সো কেন্দ্রটা চলে আসলো 5/4 কমা -7/4, ঠিক আছে। খুব ভালো কথা। তারপর ব্যাসার্ধটা কী হবে? কেন্দ্র যেহেতু পেয়ে গেছো, তার মানে এইচ আর কে পেয়ে গেছো, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এটার রুট ওভার। তাইলে হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। যেহেতু জি আর এফ পাও নাই, এটা দিয়েই করো, এবং এটা দিয়ে করাটা ভালো। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু কি 25/16, ওয়াই স্কোয়ার কে স্কোয়ারের ভ্যালু কি 49 ডিভাইডেড বাই 16, আর মাইনাসটা তো থাকবেই। সি এর ভ্যালু কি? সি এর ভ্যালু হচ্ছে -3, এটা কিন্তু না, এটা। তাইলে হচ্ছে মাইনাস, আর সি এর ভ্যালু হবে -3। সুতরাং অ্যান্সার এটা 5/4 হোল স্কোয়ার প্লাস -7/4 হোল স্কোয়ার মাইনাস -3, এটা হচ্ছে আসছে √122 ডিভাইডেড বাই 4, √122 ডিভাইডেড বাই 4। সুতরাং নিজে করতে দিয়ে দিছি একই টাইপের একটা জিনিস, -3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 5x প্লাস 6y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট টপিকটা আসলে বেশি বড় না, কিন্তু মানে এটা একটু ঠান্ডা মাথায় দেখাইতে চাচ্ছি। সো ওটা দেখানো যাইতো, বাট তারপরেও আজকে বেশি করতেছি না। আমাদের সোমবার আছে, সোমবার একটু টান দেবো, ঠিক আছে। আর হচ্ছে মানে সোমবার নাকি রবিবার পড়বা, এটা নিয়ে তো একটু কনফিউশন আছে। সো এটা নিয়ে কথা বলো ভাইয়ের সাথে বা গ্রুপে কথা বলো, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে কথা বললো মানে প্রস্তাব করবা যে ভাইয়া আমার এই অবস্থা, ওই টাইমে পড়তে চাই। সো আরেকজন পরে সেটা নিয়ে বলবা যে হ্যাঁ আমিও ঠিক আছে বা ঠিক নেই, এরকম। আচ্ছা যাই হোক, সো এই পর্যন্তই, কেমন? দেখা হবে ইনশাল্লাহ এই উইকেই। আর হচ্ছে তোমাদেরকে উইকে 2 দিন করে দেখাবো এখন থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। দোয়া করো ভাইয়ের জন্য। আর হচ্ছে তামজিদকে আমরা ধরবো, ঠিক আছে।